শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই? আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আমি ইমাম হোসেন বরাবরের মতো বাংলা বিষয় নিয়েই তোমাদের সামনে হাজির হই। আজকেও আমরা বাংলা পড়ব। নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা পড়ব তোমাদের তৃতীয় অভিজ্ঞতা দ্বিতীয় পরিচ্ছেদ নিয়ে। প্রথম পরিচ্ছেদ নিয়ে এর আগে আমরা ক্লাস করেছি, আজকে আমরা দ্বিতীয় পরিচ্ছেদ নিয়ে ক্লাস করব। তো দ্বিতীয় পরিচ্ছেদের সেশন শুরু করার আগে তোমাদের কাছে দুটি প্রশ্ন। প্রায়োগিক লেখা কাকে বলে? এটা আমরা প্রথম পরিচ্ছেদে পড়েছি, নিশ্চয়ই তোমাদের মনে আছে। প্রায়োগিক লেখা তোমাদের বলতে কি বোঝায়? হ্যাঁ, তোমরা ঠিকই ধরতে পেরেছ। যেসব লেখা বা যেসব কাজ আমরা প্রতিদিন আমাদের প্রাত্যহিক জীবনে প্রয়োগ করে থাকি সেগুলোই প্রায়োগিক লেখা। আরেকটি প্রশ্ন, প্রায়োগিক লেখার কয়েকটি উদাহরণ দাও। কে বলতে পারে? তোমাদের মধ্য থেকে একজন দাঁড়িয়ে বলো। প্রায়োগিক লেখা হচ্ছে সাইনবোর্ড, ব্যানার, হ্যাঁ, প্রতিবেদন, তারপরে পোস্টার, লিফলেট, আমন্ত্রণপত্র, আবেদনপত্র, এগুলো হচ্ছে সব প্রায়োগিক লেখা। তো বন্ধুরা, চলো আজকের পাঠ শুরু করে দেই। আজকে আমরা পড়ব বিবরণমূলক রচনা, যেখানে মূল বিষয়টি হচ্ছে বিবরণমূলক রচনার বৈচিত্র্য এবং বিলেতে 750 দিন একটি প্রবন্ধ আছে, সেটি নিয়ে আজকে আমরা পড়ব। তো আজকের পাঠ থেকে আমরা কি কি শিখতে পারবো? বিবরণমূলক লেখার বৈচিত্র্য শনাক্ত করতে পারবে তোমরা, আর হচ্ছে প্রমিত উচ্চারণে বিবরণমূলক লেখা পড়তে পারবে। তো বন্ধুরা, তোমরা সবাই পাঠ্য বই নাও। 44 নম্বর পৃষ্ঠা। 44 নম্বর পৃষ্ঠা খুললে এইরকম একটা ছবি দেখবে। সবাই ছবিটা দেখে এবার যে কাজটা করতে হবে, প্রথম পৃষ্ঠায় যে কাজটি করতে হবে আমাদের, ক্লাসের সবাই অনুশীলনী 3.2.1 এককভাবে পূরণ করবে। এই যে একটু আগে একটা ছক দেখালাম, এখানে কিছু প্রশ্ন আছে, প্রশ্নও নয় ঠিক, বা প্রশ্নই বলতে পারি। যে ছকটি আছে 3.2.1-এর, সেই ছকটি তোমরা এককভাবে একা একা পূরণ করবে। একক কাজ শেষে পাশের সহপাঠীর সাথে জোড়া তৈরি করে একে অন্যের সাথে নিজের কাজ শেয়ার করবে। তাহলে প্রথম কাজ হচ্ছে তুমি একা একা এই প্রশ্নের উত্তরগুলো লিখবে 3.2.1-এর। এরপরে লেখা শেষ হলে পাশের সহপাঠীর সাথে জোড়া তৈরি করে নিজের লেখাটি শেয়ার করবে, একজন আরেকজনের লেখাটি পড়বে। এরপর পাশের সহপাঠীর সাথে লেখা পড়া শেষ হলে তোমাদের মধ্য থেকে যে কোনো 2-3 জন সামনে এসে সবার উদ্দেশ্যে নিজেদের কাজ শেয়ার করবে। তাহলে কাজ শুরু করে দাও। তোমাদের মোট সময় হচ্ছে এখানে 15 মিনিট। সবাই কাজ শুরু করে দাও, লেখা শুরু করো। শিক্ষার্থী বন্ধুরা, 15 মিনিট সময় শেষ। আশা করি সবাই 3.2.1-এর অনুশীলনীর লেখাগুলো লিখেছো এবং উপস্থাপন করেছো। এবার চলো আমার সাথে তোমাদের লেখাগুলো একটু মিলাও। এবার আমরা সবাই মিলে আবার লেখাগুলো মিলাই। সেখানে তোমাদের এই ধরনের ছক ছিল, বিবরণমূলক লেখার ধরন, কি ধরনের বিবরণ থাকে। অর্থাৎ এই যে ঘটনার বিবরণ, এই ঘটনার বিবরণে কি ধরনের লেখা থাকে। ঘটনার বিবরণে কি ধরনের লেখা থাকতে পারে এরকম, ঘটনার প্রেক্ষাপট কি, তোমাদের সাথে আমার মিলতে পারে, নাও মিলতে পারে। তোমাদেরটা যে হবে না সেরকমটা না, এরকমটা লেখাও হতে পারে। ঘটনার প্রেক্ষাপট কি, ঘটনার কাহিনী কি, ঘটনাটি কখন, কোথায় এবং কিভাবে ঘটেছে। একটা বিবরণে সাধারণত আমরা এই বিষয়গুলোই তুলে ধরা হয়, এই বিষয়গুলোই আমরা পড়ি বা জানি। এরপরে আছে স্থানের বিবরণ। কোন একটি স্থান, কোন একটি জায়গা, কোন একটি স্থানের যখন বিবরণ দেওয়া হয় সেখানে কি কি বিষয় থাকতে পারে। সেই স্থানটির নাম থাকতে পারে, তাই না? সেই স্থানটি কোথায় সেটি থাকতে পারে। স্থানটি কোন কারণে বিখ্যাত বা বিখ্যাত কিনা সেটি থাকতে পারে। স্থানে কি কি বিষয় আছে, কি কি জিনিস আছে, তার কাঠামোটা কেমন, এগুলো থাকতে পারে, তাই না? আচ্ছা, এরপরের প্রশ্ন হচ্ছে স্থাপনার বিবরণ। স্থাপনা কোন একটি অবকাঠামো, যেমন আমরা দেখি শহীদ মিনার, আমাদের স্মৃতিসৌধ, এরকম স্থাপনা। তো স্থাপনা যদি হয় তাহলে কি কি বিষয় থাকতে পারে, কি ধরনের বিবরণ থাকতে পারে স্থাপনার পরিচয় কি, অর্থাৎ সেটির নাম কি, স্থাপনাটি কে নির্মাণ করেছেন, কেন নির্মাণ করেছেন, কখন নির্মাণ করেছেন, তাই না? স্থাপনাটির কোনো বিশেষত্ব আছে কিনা, অর্থাৎ এই স্থাপনাটি কোন কারণে এই অবয়বে তৈরি করা হয়েছে, এটা দিয়ে কী বোঝাচ্ছে, কোন
বিশেষ বা কোন ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে বা কোন ঐতিহাসিক ঘটনাকে মূল ভিত্তি ধরে এই স্থাপনাটি তৈরি করা হয়েছে। এরপরে একটা প্রাণীর বিবরণ, এটা তোমরা সবাই সহজেই লিখতে পেরেছো নিশ্চয়ই। প্রাণীর নাম কি, প্রাণীর আকার কেমন, প্রাণীর বৈশিষ্ট্য কি, প্রাণী কি কি ধরনের খাবার খায়, কি ধরনের বাসস্থানে থাকে, কত বছর আয়ু পায়, এইসব। তো এগুলো আমরা সহজেই এই বিবরণে দিতে পারি। এরপরে কি আছে, বিবরণমূলক লেখা, বস্তুর বিবরণ। কোন একটি বস্তুর বিবরণ কেমন হতে পারে? সেটা হতে পারে যে কোনো জড় বস্তু অথবা যে কোনো কিছু। যেমন একটি বস্তুর পরিচয় কি, আমি যদি বলি যে একটা কলম ধরো, এটা একটা বস্তু, তাই না? এখন এই যে কলমটার, এটার পরিচয় কি, এটি কোন কাজে ব্যবহৃত হয়, এটার কোনো বিশেষ বৈশিষ্ট্য আছে কিনা, এটার কোনো ক্ষতিকর দিক বা ভালো দিক আছে কিনা, এটি কে নির্মাণ করেছেন, হ্যাঁ, কোন দেশ থেকে এটি নির্মিত হয়, এই বিষয়গুলো আমরা দিতে পারি বস্তু। এরপরে আছে ভ্রমণের বিবরণ। ভ্রমণের বিবরণে আমরা দিতে পারি ভ্রমণের স্থানের নাম কি, কে ভ্রমণ করেছেন, দর্শনীয় কি কি দেখেছেন, ভ্রমণকৃত স্থানটি কেন বিখ্যাত, অর্থাৎ তিনি যেই যেই জায়গা ভ্রমণ করেছেন সেই জায়গাটির বর্ণনা থাকতে পারে, কি কি বিষয় দেখে ওনার ভালো লেগেছে বা তোমার ভালো লেগেছে সেটা দিতে পারো। এইভাবে আমরা ভ্রমণের বর্ণনা দিতে পারি। সেখানে কিভাবে যাওয়া যায় ভ্রমণে, সেই রুটও আমরা দিয়ে দিতে পারি, যে কিভাবে বাসে যাওয়া যাবে নাকি ট্রেনে, সেই বিবরণও কিন্তু দিতে পারি। তো এইভাবে আমরা বিবরণমূলক লেখা তৈরি করব। যদি আমরা কোনো বস্তু, কোনো প্রাণী, কোনো ভ্রমণ অথবা কোনো তোমার আর কি যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো যদি আমরা যে কোনো বিষয়কে যদি কোনো বিবরণ লিখি, তাহলে আমরা এই বিষয়গুলো মাথায় রেখে যদি আমার বিবরণমূলক লেখাটা তৈরি করি, তাহলে একটি পূর্ণাঙ্গ এবং একটি সার্থক লেখা হতে পারে। যাতে আসলে লেখাটা তৈরি হবে কিভাবে, যাতে সবার যে আকাঙ্ক্ষা থাকে ওই বিষয়টা নিয়ে, যে প্রশ্ন জাগতে পারে পাঠকের মনে, সেই প্রশ্নের উত্তরগুলো যেন আমার লেখায় থাকে, তাহলেই লেখাটি একটি সার্থক লেখা হবে। তো আমরা সবাই লেখক হব, বিবরণমূলক লেখা তৈরি করব, গল্প লিখব, কবিতা লিখব, ঠিক আছে? তো বন্ধুরা, আমরা যেই বিবরণমূলক লেখা আজকে পড়ব, এই লেখাটি লিখেছেন একজন বিশিষ্ট সাহিত্যিক। তার পরিচয়টা আমরা একটু সবাই দেখে নিই, তারপরে বিলেতে 750 দিন, তার পরিচয়টা দেখে তারপরে আমরা বিলেতে 750 দিন, তোমাদের আরও কিছু তো আছে কি বলে কাজ আছে, সে কাজগুলো আমরা করব। তো আমরা বিলেতে 750 দিন পাঠ্য বই তোমাদের বলেছিলাম খুলতে, সেটি হচ্ছে পৃষ্ঠা নম্বর 45 পৃষ্ঠায়। তো সেখানে বিলেতে 750 দিন মোহাম্মদ আব্দুল হাইয়ের পরিচিতিটা আমরা একটু সবাই দেখে নিই, তারপরে আমরা বিলেতে 750 দিন পড়ব। তো বিলেতে 750 দিন যে লেখক মোহাম্মদ আব্দুল হাই, তার জন্ম হয়েছেন, কেউ বলতে পারো? বইয়ে নিশ্চয়ই আছে। তার জন্ম হচ্ছে কত সালে বন্ধুরা? তার জন্ম হচ্ছে 1919 সালে মুর্শিদাবাদে। এরপরে তার রচিত গ্রন্থসমূহের মধ্যে আছে সাহিত্য ও সংস্কৃতি, ভাষা ও সাহিত্য, ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব। ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব এটি খুবই একটি প্রসিদ্ধ বই এবং খুবই সমৃদ্ধ একটি বই। বাংলা ভাষা, বাংলা ধ্বনির তিনি বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন এই বইটিতে। তার আরও পরিচয় যেটি আছে, তিনি ভাষাবিজ্ঞানী, সাহিত্যিক, শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন তিনি। পেশা হচ্ছে শিক্ষকতা, ঢাকা বিশ্ববিদ্যালয়। এরপরে আছে তিনি মৃত্যুবরণ করেন 1969 সালে 3 জুন। এই হচ্ছে মোহাম্মদ আব্দুল হাই। তিনি আমাদের বাংলা ভাষার এবং বাংলা সাহিত্যের অত্যন্ত খ্যাতিমান এবং সমৃদ্ধ একজন শিক্ষক ছিলেন। তার লেখা বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছে। তো বন্ধুরা, এইবার তোমাদের একটু কাজ আছে, সেটা হচ্ছে কি, বিলেতে 750 দিন যে রচনাটি আছে এটি একটি প্রবন্ধ। আচ্ছা, বিলেত কোন জায়গাকে বোঝায়? ইংল্যান্ড, গ্রেট ব্রিটেন। তো বিলেত এই 750 দিন রচনাটি তোমরা প্রথমে নীরবে পড়বে, সবাই
নীরবে পড়বে। শব্দের অর্থ নিয়ে কোনো জিজ্ঞাসা থাকলে, অর্থাৎ কোনো শব্দের অর্থ যদি না জানো, তাহলে বইয়ে যে শব্দের অংশ আছে সেই শব্দের অর্থ অংশটা দেখবে। এরপর নীরবে পড়ার পর কয়েকজন মিলে পুরো পাঠটি সরবে পাঠ করবে, অর্থাৎ সরবে উচ্চ কণ্ঠে তোমাদের মধ্য থেকে ৩-৪ জন পড়ে এই সবার উদ্দেশ্যে উচ্চকণ্ঠে পড়বে, যেটাকে বলছি সরবে পাঠ। তো প্রথমে তোমরা নীরবে পাঠ করো, এটি হচ্ছে 10 মিনিট সময় তোমাদের জন্য। আর এরপরে তোমরা নীরবে পড়া শেষ করে তোমাদের মধ্য থেকে যাদের কণ্ঠ একটু উঁচু, তারা পুরো রচনাটি আবার ভাগ করে পুরো রচনাটি আবার উচ্চকণ্ঠে বা সরবে পড়বে। তাহলে পড়া শুরু করো তোমরা। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের পড়া শেষ হয়েছে এবং তোমরা খুব ভালোভাবেই পড়াটি শেষ করতে পেরেছো। তো শব্দের অর্থ অংশে তোমরা অনেকগুলো শব্দের অর্থ জেনেছো। তোমাদের জন্য এই অর্থ অংশের বাইরে থেকে আমি আরও কিছু শব্দ বাছাই করেছি। শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠ থেকে তাহলে আমরা কিছু শব্দের অর্থ দেখে নেই। প্রথমে যে শব্দটি আছে অনুগামী। অনুগামী শব্দের অর্থ কি হতে পারে? অনুগামী অর্থ অনুসরণ করে চলা, অর্থাৎ কারো পেছন পেছন যাওয়া। ইংরেজিতে এটাকে আমরা ফলোয়ারও বলা হয়, কাউকে অনুসরণ করা। এরপরে শব্দটি আছে জ্যোতি। জ্যোতি মানে তোমরা জানার কথা, জ্যোতি মানে আলো, এটা আমরা মোটামুটি সবাই জানি। এরপরে শব্দটি হচ্ছে কূটবুদ্ধি। বুদ্ধি মানে তো বুঝি, আর কূটো মানে কি? কূটো মানে খারাপ। তাহলে ক্ষতিকারক বুদ্ধি বা খারাপ যে বুদ্ধি, সেটাই হচ্ছে কূটবুদ্ধি। এরপরে শব্দটি হচ্ছে দিগন্ত। যদিও বইয়ের পাঠ্য বইয়ে তোমাদের শব্দটি আছে দিগন্ত বিস্তৃত। তো বিস্তৃত মানে প্রসারিত, সেটা আমরা জানি। আর দিগন্ত শব্দের অর্থ কি? দিগন্ত অর্থ হচ্ছে দিকের শেষ, অর্থাৎ তুমি যদি একদম আকাশের দিকে তাকাও, তাহলে যেখানে মনে হয় যে আকাশটা মাটির সাথে মিশে গেছে, সেটা কি বলে? দিগন্ত। এরপরে শব্দটি হচ্ছে রুদ্র। রুদ্র মানে হচ্ছে ভীষণ, খুব, উগ্র, তীব্র, এরকমটা বোঝায়। অনাবিল অর্থ হচ্ছে নির্মল। তো বন্ধুরা, শব্দের অর্থগুলো যদি আমাদের জানা থাকে তাহলে পাঠটি বুঝতে আরও সুবিধা হয়। এবার আমরা কিছু প্রমিত উচ্চারণ দেখব। যদিও তোমরা এই বিলেতে 750 দিন রচনাটি পড়েছ, এবার আমরা একটু নিজের সাথেই নিজে মিলাবো যে আমার শব্দগুলো প্রমিত উচ্চারণে পড়তে পেরেছে কিনা, বা অন্যরা যে তোমাদেরকে পড়ে শোনালো তাদের শব্দগুলো উচ্চারণ প্রমিত হয়েছে কিনা। তো কিছু কিছু শব্দ আমি বাছাই করে নিয়েছি তোমাদের জন্য, যেগুলো ভুল হতে পারে। প্রথম শব্দটা নিয়েছি অন্ধকার। অন্ধকার উচ্চারণ কি হবে? আমরা একটু বানানে দেখি সেটা। অন্ধকার, অন ধয়ের সাথে দেখো ওকার আছে, অন্ধকার। ধয়ের সাথে ঠোঁট গোল হয়ে ও কার উচ্চারণ হবে, অন্ধকার। যদিও বানানে কিন্তু ওকারটা নেই, উচ্চারণে আসবে অন্ধকার। এরপরে শব্দটি হচ্ছে প্রখর। প রফলা আছে, তাহলে উচ্চারণটা হবে প্রখর। প্রখর। আমার সাথে তোমরা উচ্চারণটা করো মনে মনে, তাহলে তোমার উচ্চারণটা ঠিক হয়ে যাবে। তাহলে এখানে যদিও ওকার ছিল না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর উচ্চারণে প্রখর ওকারটা উচ্চারণ করতে হচ্ছে। তাহলে এখানে প্রখর, পরফলা ওকার। এরপরে শব্দটি হচ্ছে সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা তোমরা নিজেরা একবার উচ্চারণ করো মনে মনে, এরপর আমি তোমাদেরকে উচ্চারণটা দেখাচ্ছি। সন্ধ্যাবেলা। এখানে আছে দন্তস্ব, কিন্তু আমরা উচ্চারণ করি তালব্যস্ব, স, শো। তাহলে দন্তস্বের সাথে কোনো ওকার ছিল না, আমরা তালব্যস্বের সাথে ওকার উচ্চারণ করছি। তো উচ্চারণটা হচ্ছে সন্ধ্যাবেলা। বেলাতেও একটা মজা আছে, এখানে যদিও আমরা বানানে লিখি ব একার, কিন্তু উচ্চারণ করি বজফলা আকার। বে উচ্চারণ করি না। বেলা, খেলা, হেলা, এগুলো কিন্তু সব উচ্চারণ হয়। বেলা, খেলা, হেলা। তো এখানে সন্ধ্যা বেলা, দন্তস্বর উচ্চারণ তালব্যস্ব হচ্ছে এবং ওকার হচ্ছে, আর
ব একার দিয়ে যদিও শব্দটি লেখা, উচ্চারণ করি বেলা। এরপরে শব্দটা হচ্ছে কষ্ট সহিষ্ণু। এটার উচ্চারণ কি হবে? কষ্ট। একটা মজার বিষয় হচ্ছে দন্তস্ব এবং মূর্ধন্যস্ব, এখানে কিন্তু মূর্ধন্যস্ব আছে। এই দন্তস্ব এবং মূর্ধন্যস্বের উচ্চারণ আমরা তালব্যস্বয়ের মতো করি। কিছু কিছু ক্ষেত্রে দন্তস্বের উচ্চারণ আসে, তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা তালব্যস্বই উচ্চারণ করি। তো এই যে এখানে মূর্ধন্যস্ব আছে কষ্ট বানানে, এখানেও আমরা মূর্ধন্যস্বয়ের আলাদা কোনো উচ্চারণ নেই, মূর্ধন্যস্ব আসলে তালব্যস্বই উচ্চারণ হয়। তাহলে কষ্ট টয়ের সাথে ওকার উচ্চারণ করতে হবে, কষ্ট। একইভাবে দন্তস্বের জায়গায় তালব্যস্ব সহিষ্ণু, সহিষ্ণু। এখানে দন্তস্বের সাথে ওকার যুক্ত হয়েছে, তাহলে কষ্ট একটা ওকার, আবার সহিষ্ণু, কষ্ট সহিষ্ণু, উচ্চারণটা হবে এরকম। পরের শব্দটি হচ্ছে খাদ্যশস্য। খুব সহজ একটি শব্দ মনে হচ্ছে, খাদ্যশস্য। এখানে যেখানে দেখবে যে জ ফলা আছে, যে বর্ণটির সাথে জ ফলা আছে, সেই বর্ণটির শেষ ধ্বনিটা ওকার উচ্চারণ হবে। তাহলে এখানে দেখো খাদ্য, দ বলবো না, খাদ্য, কারণ জ ফলা আছে। জ ফলা থাকলেই ওকার উচ্চারণ হবে, খাদ্য। একইভাবে এখানেও শয়ের সাথে জ ফলা আছে, এখানেও তাহলে ওকার উচ্চারণ হবে শস্য, খাদ্য শস্য। যদি এখানে শয়ের সাথে ওকার নেই, কিন্তু আসলে উচ্চারণটা হবে স ওকার, আবার এখানেও ওকার, দুইটা ওকার। তাহলে খাদ্য শস্য, খাদ্য শস্য, খাদ্য শস্য। আরও কিছু শব্দের উচ্চারণ দেখি, কঠিন মনে হচ্ছে তোমাদের কাছে? আমরা যদি নিয়মিত চর্চা করি, আমাদের ভাষাকে আমরা সুন্দর করে উপস্থাপন করতে পারবো। আর যখন তোমার শব্দের উচ্চারণ সুন্দর হবে, তোমার কথা বলাও সুন্দর হবে, সবাই তোমার কথা শুনবে। এবার একটি শব্দ দেখি আমরা, স্তব্ধ গতি। আগেরগুলো একটু মুছে দিই। ওকে, স্তব্ধ গতি। প্রথম তো যুক্ত বর্ণ আছে স্তব্ধ, ধয়ের সাথে ওকার, স্তব্ধ। আবার এই যে গ, এই গ এর উচ্চারণ হবে ওকার, গতি, গতি। হ্যাঁ, এরপরে আছে সৌন্দর্য। সৌন্দর্যের উচ্চারণটা কি হবে? সৌন, তালব্যস্ব, দন্তস্বর পরিবর্তে তালব্যস্ব এসছে, তাহলে সৌন, দয়ের সাথে ওকার উচ্চারণ হবে, তাহলে দৌর্য, সৌন্দর্য, দুইটা ওকার, সৌন্দর্য। বেশিরভাগ শব্দ মনে ওকার দিয়ে উচ্চারণ করি আমরা, তাই না? সেরকমটাই দেখছি। এরপরে শব্দটা হচ্ছে বিস্মিত। বিস্মিত, এই যে মফলা থাকার কারণে এখানে এই চন্দ্রবিন্দু একটু আনুনাসিক উচ্চারণ হবে শব্দটা, আনুনাসিক, নাসিক আর কি। তো বিস্মিত, বিস্মিত, তয়ের সাথে আবার ওকার উচ্চারণ হচ্ছে, বিস্মিত। যেখানেই মফলা দেখবে সেখানেই আনুনাসিক উচ্চারণ হবে, তো সেই জন্য চন্দ্রবিন্দুটা এসেছে, বিস্মিত। এরপরে শব্দটা হচ্ছে অধিকাংশ। এখানে যদিও অ দিয়ে শুরু করেছি শব্দ, কিন্তু উচ্চারণ হবে ও, অয়ের উচ্চারণ এখানে হবে ও এর মতো, অধিকাংশ। এই শয়ের সাথে আবার ওকার এসেছে, অধিকাংশ। এরপরে শব্দটা হচ্ছে সাজ সজ্জা। দন্তেশের পরিবর্তে কি আসবে? তালব্যস্ব, সাজ সজ্জা, শয়ের সাথে ওকার যুক্ত হচ্ছে শো, সাজ সজ্জা। তো এইভাবে যদি আমরা শব্দগুলো চর্চা করি, তাহলে তোমার প্রমিত উচ্চারণ চলে আসবে এবং তোমার বাংলার যে কথা বলার ধরন, সুন্দর বাচনিক ভঙ্গি, সেটাও তোমার আয়ত্ত আসবে। তো বন্ধুরা, আমরা এইভাবে শব্দের উচ্চারণগুলো চর্চা করব। তো আজকের ক্লাস শেষ পর্যায়ে যাবার বেলায় ন্যায় বিচার নিয়ে শুধু একটি কথা বলি, আজকে ক্লাসটি শেষ করছি। ন্যায় বিচার হলো যা ন্যায় তার উপর ভিত্তি করে কোনো কিছু অনুধাবন করা এবং সেই অনুযায়ী কাজ করা। আমরা সবাই ন্যায়ের পথে থাকব। সবাই ভালো থেকো।